বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পড়েন এক কলেজে অন্য কলেজে ছাত্রদলের সাধারণ সম্পাদক। সর্বশেষ আপনাদের জানিয়ে দিব শেখ হাসিনার পরিবার সহ 11 শিল্প গ্রুপের অর্থ পাচার উদ্ধারে আন্তর্জাতিক সংস্থা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পড়েন এক কলেজে অন্য কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক। নোয়াখালীর সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ভুলুয়া ডিগ্রি কলেজ, এই কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে মুরাদ হোসেন ওরফে রাব্বি। তিনি কলেজটির ছাত্র নন। মুরাদ হোসেন নোয়াখালী সরকারি কলেজ স্নাতক দ্বিতীয় বর্ষে পড়েন। গত 23 মার্চ কেন্দ্রীয় ছাত্রদল এই কলেজ শাখার কমিটি ঘোষণা করে। কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে 20 সদস্যের কমিটি অনুমোদন করা হয়। ওই কমিটির ছাত্র না হওয়ার পরেও মুরাদ হোসেনকে কমিটিতে সাধারণ সম্পাদক করার নেতাকর্মীদের একটি অংশের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। জানা গেছে বর্তমানে কলেজটির ছাত্র না হলেও এইচএসসি ভুলুয়া ডিগ্রি কলেজে পড়েছেন মুরাদ হোসেন। 2020 সালে তিনি কলেজটি থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে 2020-21 শিক্ষাবর্ষে নোয়াখালী সরকারি কলেজের বিএস প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করেছেন। তার রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর যাচাই করে এর সত্যতা পাওয়া যায়। নাম প্রকাশ না করার শর্তে কলেজ শাখা ছাত্রদলের বর্তমান ও সাবেক একাধিক নেতা দেশবাণী সংবাদকে বলেন, কলেজ শাখা কমিটিতে পদ পেতে হলে ওই কলেজের শিক্ষার্থী হতে হবে। এটি অনেকটা অলিখিত সাংগঠনিক নিয়ম ও ঐতিহ্য হিসেবে পালন হয়ে আসছে, কিন্তু ভুলিয়া ডিগ্রি কলেজের কমিটি গঠনের ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি। এই কলেজ শিক্ষার্থী বাদ দিয়ে অন্য কলেজের শিক্ষার্থীকে সাধারণ সম্পাদক করা দুঃখজনক। জানতে চাইলে ভুলুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের নতুন কমিটির সাধারণ সম্পাদক দেশবাণী সংবাদকে বলেন, তিনি দীর্ঘদিন ধরে ভুলুয়া ডিগ্রি কলেজে ছাত্রদলের রাজনীতি করে আসছেন। সেখান থেকে এইচএসসি পাশ করে নোয়াখালী সরকারি কলেজে ভর্তি হয়েছেন। তবে একই সঙ্গে তিনি ভুলুয়া ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণীতে ভর্তির প্রস্তুতিও নিচ্ছেন। তিনি আরো বলেন, নোয়াখালী সরকারি কলেজে ভর্তি হওয়ার আগে ভুলুয়া ডিগ্রি কলেজ কমিটিতে আমার নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয়, কিন্তু কমিটির অনুমোদন হতে দেরি হয়েছে। বর্তমানে নোয়াখালী জেলা ছাত্রদলের কোনো কমিটি নেই। তবে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হাসান নোমান দেশবাণী সংবাদকে বলেন, এক কলেজের ছাত্র আর এক কলেজের কমিটির নেতা হতে পারবেন না, এমন কথা ছাত্রদলের গঠনতন্ত্রে উল্লেখ নেই। তাছাড়া মুরাদ হোসেন এর আগে ভুলুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে এই বিষয়গুলো জিজ্ঞাসা করা হলে তিনি দেশবাণী সংবাদকে বলেন, তিনি বিষয়টি দেখছেন, পরে এই বিষয়ে জানাবেন। তবে পরে আর তার সাড়া পাওয়া যায়নি। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন দেশবাণী সংবাদকে বলেন, এ ধরনের চর্চা অতীতে হয়নি। তবে ভুলক্রমে যদি এটি হয়ে থাকে সেক্ষেত্রে এটিকে বিতর্ক তৈরি করার সুযোগ না দিয়ে শুদ্ধ করা উচিত। তিনি খোঁজ নিয়ে জেনেছেন ওই ছাত্রনেতা এরই মধ্যে নোয়াখালী সরকারি কলেজ থেকে তার ছাত্রত্ব স্থানান্তরের আবেদন করেছেন, কিন্তু দাপ্তরিক কারণে সেটি বিলম্ব হচ্ছে। শেখ হাসিনার পরিবার সহ 11 শিল্প গ্রুপের অর্থ পাচার উদ্ধারে আন্তর্জাতিক সংস্থা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার সহ 11টি শিল্প গ্রুপের পাচারকৃত বিপুল পরিমাণ অর্থ এবং পাচারের টাকায় বিদেশি গড়ে তোলা বিপুল পরিমাণ সম্পদের হদিশ মিলেছে। এই কাজে পারদর্শী 4টি আন্তর্জাতিক সংস্থা তথ্য উদ্ধারে বড় সাফল্য পেয়েছে। পাচারের অর্থ দেশে ফেরত আনার আইনি প্রক্রিয়া নিয়ে কাজ শুরু হয়েছে। অর্থ উদ্ধারে সম্পৃক্ত বিদেশি প্রতিষ্ঠানগুলোকে নগদ কোনো অর্থ দেওয়া হবে না, উদ্ধার করা অর্থ থেকে কমিশন দেওয়া হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ছাড়াও পাচারের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী গ্রুপগুলোর মধ্যে রয়েছে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আর্মিড গ্রুপ, এস আলম গ্রুপ, ব্যাক্সিমকো গ্রুপ, শিকদার গ্রুপ, নাসা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, জ্যাকমন গ্রুপ, নাবিল গ্রুপ, শামিড গ্রুপ প্রভৃতি। এসব গ্রুপের মাধ্যমে পাচার করা অর্থের একটি অংশ সুবিধাভোগী সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট একাধিক দায়িত্ব সূত্র দেশবাণী সংবাদকে নিশ্চিত করেছে। পাচারকৃত অর্থ উদ্ধারে কাজ করা আন্তর্জাতিক 4টি প্রভাবশালী সংস্থা হল দ্য স্টোলেন অ্যাসেট রিকভারি ইন্টারন্যাশনাল, এন্টি কর্পোরেশন কোঅর্ডিনেশন সেন্টার, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস অ্যান্ড ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারি। এই সংক্রান্ত একাধিক প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য দেখা যায়, তদন্তাধীন আলোচ্য 11টি প্রতিষ্ঠানের মধ্যে 10টি বিষয়ে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা নিয়ে তদন্ত করে প্রাথমিক প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে সামিট গ্রুপের বিষয়ে এখনো তদন্ত চলছে। বাকিগুলোর ব্যক্তি ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নামে দেশি বিদেশি ব্যাংকে থাকা অর্থ, বিদেশ ও বিনিয়োগ ও সম্পদের তথ্য সংগ্রহ করা হয়েছে। আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, অগ্রাধিকারপ্রাপ্ত 11টি ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্টদের নামে দেশি ও বিদেশি অবৈধ সম্পদ চিহ্নিত করতে অনুসন্ধান চলছে। এতে প্রাপ্ত সম্পদের বিষয়ে আরও তথ্য ও দালিলিক প্রমাণাদি সংগ্রহ করতে দেশের উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে বিদেশে দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট বা তথ্য উপাত্ত দিয়ে আইনি সহায়তা করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হচ্ছে। পাচার করা বা অবৈধ সম্পদ শনাক্ত করে MLAR পাঠানো হলে সংশ্লিষ্ট দেশ তথ্য দিয়ে আইনগত সহায়তা করে থাকে। এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে MLAR পাঠানো হচ্ছে। এর মাধ্যমে সংগ্রহ করা তথ্য উপাত্ত দালিলিক প্রমাণ হিসাবে আদালতে উপস্থাপন করা হবে। আদালতের মাধ্যমে অবৈধ সম্পদ অবরুদ্ধকরণ, ক্রোধ ও সংযুক্তকরণ করা হচ্ছে। যেসব ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে সেগুলো জব্দ করা হয়েছে। চূড়ান্ত পর্যায়ে অবৈধ সম্পদ আদালতের মাধ্যমে
মাধ্যমে রাষ্ট্রের অনুকূল বাজেয়াপ্ত করা হবে। এই প্রক্রিয়ায় দেওয়া আদালতের আদেশ সংশ্লিষ্ট দেশে পাঠানো হবে। ওই দেশে অবৈধ সম্পদের মালিক মামলা করলে তা মোকাবেলা করে রায় সরকারের পক্ষে আনার পদক্ষেপ নেওয়া হবে, আর মামলা না হলে সম্পদ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। বিশ্ব ব্যাংক ও জাতিসংঘের অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইমের একটি যৌথ উদ্যোগ হচ্ছে দ্য স্টোলেন অ্যাসেট রিকভার। যেসব দেশ থেকে সম্পদ পাচার হয়েছে ওইসব দেশকে এই সংস্থাটি পাচার করা সম্পদ উদ্ধারের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে সহায়তা করে। সংস্থাটি পাচার করা সম্পদ উদ্ধার ও দেশগুলোর সক্ষমতা অর্জনে সহায়তা করে থাকে। 2007 সালে সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত 35টি দেশকে পাচার করা সম্পদ উদ্ধারে সহায়তা করেছে। 2023 সালে মোট 20টি দেশ তাদের সহায়তা নিয়েছে। এর মধ্যে 3টি দেশ পাচার করা সম্পদ উদ্ধারে সহায়তা এবং 6টি দেশ সহায়তা নিয়ে অভ্যন্তরীণ দুর্নীতি প্রতিরোধ সক্ষমতা জোরদার করেছে। 12টি দেশ সহায়তা নিয়ে দুর্নীতি প্রতিরোধ আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছেছে। সংস্থাটির মতে দেশের ভিতর দুর্নীতি প্রতিরোধের কাঠামো শক্তিশালী করা গেলে সম্পদ পাচার এমনিতেই কমে যাবে। এজন্য পাচার করা সম্পদ উদ্ধারের পাশাপাশি অভ্যন্তরীণ দুর্নীতি প্রতিরোধে সংস্থাটি সহায়তা করবে। সারা বিশ্বে বিশ্ব ব্যাংক ও জাতিসংঘের শাখা অফিস রয়েছে, ফলে ওইসব দেশ থেকে সুনির্দিষ্ট ব্যক্তির নামে সম্পদের তথ্য সংগ্রহ করা তাদের পক্ষে সহজ। সুইজারল্যান্ড ও জার্মানির উদ্যোগে গড়ে উঠেছে ইন্টারন্যাশনাল এন্টি কর্পোরেশন কোঅর্ডিনেশন সেন্টার। এই সংস্থার সদস্য হিসাবে রয়েছে প্রভাবশালী 6টি দেশের 10টি তথ্য সংস্থা। এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ার ফেডারেশন পুলিশ, নিউজিল্যান্ডের সিরিয়াস ফ্রুড অফিস, নিউজিল্যান্ডের পুলিশ, রয়্যাল কানাডিয়ান মনিটরিং পুলিশ, সিঙ্গাপুরের দুর্নীতি বিরোধী ব্যুরো, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস। অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক তথ্য সংস্থা। এই সংস্থা পাচার করা অর্থ সম্পদ শনাক্ত উদ্ধারে সহায়তা করে সংশ্লিষ্ট 6টি দেশে পাচার করা তথ্যের সংগ্রহ করতে পারে। এছাড়াও তাদের প্রভাবের কারণে অন্যান্য দেশে পাচার করা সম্পদের তথ্য তদন্ত করে শনাক্ত করতে পারে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস একটি প্রভাবশালী সংস্থা। যেসব দেশে তাদের দূতাবাস রয়েছে ওইসব বেশিরভাগ দেশেই এই সংস্থার শাখা অফিস রয়েছে। তাদের অবৈধ সম্পদ শনাক্ত ও সেগুলো উদ্ধারে সহায়তা করতে পারে। এই সংস্থা ফিলিপাইন সহ আফ্রিকার কয়েকটি দেশকে পাচার করা সম্পদ উদ্ধারে সহায়তা করেছে। সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার অব অ্যাসেট রিকভারি সংস্থাটি সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশে পাচার করা সম্পদের বিষয় তদন্ত করতে পারে। সূত্র জানায় পাচারকৃত অর্থ এসব সংস্থার মাধ্যমে তদন্ত করলে সহজেই শনাক্ত করা সম্ভব, যেটা বাংলাদেশেও আলোচ্য 11 ব্যক্তি ও শিল্প গ্রুপের সম্পদ শনাক্ত করতে সক্ষম হয়েছে। এগুলো এখন উদ্ধারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়াগুলো ওইসব সংস্থাগুলো সহায়তা করবে। এর বাইরে সরকার আরো কিছু এজেন্ট নিয়োগ করবে যারা শনাক্ত করা অর্থ উদ্ধারে আইনি প্রক্রিয়ায় সরকারকে সহায়তা করবে। তাদের নগদ কোনো অর্থ দেওয়া হবে না, উদ্ধার করা অর্থ থেকে একটি কমিশন দেওয়া হবে। এই বিষয়ে এখনো সংশ্লিষ্ট এজেন্টগুলোর সঙ্গে আলোচনা চলছে। বিশ্বব্যাপী মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধে কাজ করছে এগমেন্ট গ্রুপ। বাংলাদেশের সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, কানাডা সহ 170 দেশের আর্থিক গোয়েন্দা ইউনিটের সদস্য। বাংলাদেশ BFIUU সদস্য হিসাবে এগমেন্ট গ্রুপের সঙ্গে কাজ করছে। সংস্থাটির আইন অনুযায়ী এই গ্রুপের মাধ্যমে BFI পাচার করা সম্পদের তথ্য সংগ্রহ করতে পারে। এই কারণে BFI নিজস্ব উদ্যোগে এগমেন্ট গ্রুপের মাধ্যমে পাচার করা সম্পদের তথ্য সংগ্রহ করছে। বিভিন্ন সংস্থার মাধ্যমে আলোচ্য 11টি ঘটনায় এখন পর্যন্ত 15টি দেশে পাচার করা সম্পদের সন্ধান পাওয়া গেছে। দেশগুলো হচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, কেমান দ্বীপপুঞ্জ, সংযুক্ত আরব আমিরাত, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস, কানাডা, আইল অফ ম্যান, থাইল্যান্ড, জার্সি, আলবেনিয়া, ডোমিনিকা ও সুইজারল্যান্ডে। এইসব দেশে পাচার করা অর্থ সম্পদ উদ্ধারের জন্য এখন জোরালোভাবে আইনি প্রক্রিয়ার পথে হাঁটছে সরকার। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।